গুম হওয়া স্বজনের অপেক্ষায় শত শত পরিবার। নিখোঁজদের সন্ধান চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। জাতিসংঘ কমিটি দিয়েই গুম খুনের তদন্ত করে বিচার দাবি বিএনপির। বানের পানি কমায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। লক্ষ্মীপুরে পানি নামাতে দ্রুত বাঁধ কাটার দাবি। প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট। কষ্ট লাঘবের চেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ে পরিস্থিতি বুঝে শুল্ক মুক্ত সুবিধায় আনা গাড়ি। কাস্টমস থেকে বুঝে নেন সাকিব সহ তৎকালীন 7 এমপি। চট্টগ্রাম বন্দরের ফেরে 52 গাড়ির ভবিষ্যৎ নিয়ে জটিলতা। ঋণ পরিশোধে শুধু এস আলমের সম্পদ বিক্রি নয়, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে মত অর্থনীতিবিদের। অর্থ লোপাটকারীরা মূল্য বেশি দেখানোয় পাওনা নিয়ে শঙ্কা। এবং 5 মাস ধরে বেতন না দিয়ে উল্টো হুমকি। মালয়েশিয়ায় মানবেতর জীবন 200 বাংলাদেশি শ্রমিকের। প্রতিবাদ করায় কয়েকজনকে ফেরত পাঠায় কোম্পানি। দূতাবাসের সহযোগিতা কামনা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। গুম হওয়া ব্যক্তির স্বজনদের আর্তনাদ আহাজারিতে ভারী হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। নিখোঁজের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত করার ঘোষণার দাবি জানান স্বজনরা। বিচারের দাবি জানান গুমের সঙ্গে জড়িত সব অপরাধীর। মায়ের ডাকের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি তোলেন তারা। 11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজি। আমি কিছু চাই না, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। খুব ছোট্ট যখন তখন বাবাকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় বাহিনী। এখন স্মৃতি হাতড়েও বাবার কথা মনে করতে পারে না এসব শিশু। এটা আমার বাবা চঞ্চল হোসেন। তিনি শাহবাগ থেকে 2013 সালে গুম হয়। এখন 11 বছর ধরে আমি আমার বাবাকে পাই না। আমি আমার বাবার ফেসটাও মনে নেই যে আমার বাবা কেমন দেখতে ছিল। আমি শুধু ছবিতে আমার বাবাকে তাকিয়ে থাকি। আমি এখন শুধু আমার বাবাকে চাই, আর কাউকে চাই না। আমার নাম সাফা, আমার বাবার নাম 2013 সালে 2 ডিসেম্বর আমার বাবা নিখোঁজ। আমার একটি দাবি, আমার বাবাকে ফিরে দিন। আমার বাবা ছাড়া কাউকে চাই না। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে গুম হওয়া শত পরিবারের সদস্যরা আর্তনাদ করেন স্বজনদের ফিরে পেতে। শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় নিখোঁজ কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই। যারা বেঁচে ফিরেছেন তাদের প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার কথা প্রতিটি নাগরিককে, কিন্তু সরকারি বাহিনী কোন আইনি বলে তাদের গুম করেছিল। আমার পরিবারের মতো কোনো হতভাগা পরিবারে যেন এই কষ্ট মাসের পর মাস, বছর বড়িয়ে যেতে না হয়। শেখ হাসিনা সে যা করেছিল অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গুম হওয়া ব্যক্তিদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণার দাবি জানান স্বজনরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে 700-র বেশি মানুষ গুম হওয়ার তালিকা রয়েছে মায়ের ডাক নামে সংগঠনের কাছে। রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থা ব্যবহার করে গুম করা ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, এমনটাই জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে স্বজনদের দাবি, শেখ হাসিনা থেকে শুরু করে গুমের সঙ্গে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি হোক। এদিকে গুম প্রতিরোধে আইন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাজওয়ার মাহমিদের আরও একটি রিপোর্ট। সুমনের মা, স্ত্রী, 2 বোন হন্যে হয়ে ঘুরেছে এখান থেকে ওখানে। থানায় মামলা নেয়নি, র্যাবের দফতরে পা ধরে আকুতি জানালেও তাড়িয়ে দেয়া হয়। কোনো কথা নাই, মানে ওনাকে দেখে আমার পায়ে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না। আমি কোনো কথা বলতে পারতেছি না কান্নার জন্য। সিও কিসমত হায়াতে স্যার, আমি জানি আমার স্বামী এখানে আছে, আমার স্বামীর সাথে আরও 6 জন যারা আপনার ফোর্স, আপনার টিমই তুলে আনছে। স্যার প্লিজ আমার স্বামীকে কোথায় রাখছেন বলেন। বছর পর বছর সকালে গেছে, বিকেলে আসছে, কোনোদিন রাত 11টা বাজে বাসায় আসছে। এই বৃদ্ধ মা, ওনাকে একটাই আশা দিছে, দেখবে, দিবে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন মুখ ফিরিয়ে নেয় তখন দফায় দফায় সংবাদ সম্মেলন ডেকে সুমনকে ফিরে পাওয়ার আকুতি জানাতে থাকেন মা হাজেরা খাতুন। এই মায়ের ওপর ভরসা করে মুখ খুলতে শুরু করে আরও গুম হওয়া পরিবারের স্বজনরা। সেই থেকে গুম হওয়া ব্যক্তির স্বজনদের একটি সংগঠনে পরিণত হয় মায়ের ডাক, যার কাছে 700-র বেশি মানুষের গুম হওয়ার হিসেব রয়েছে। সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম জানালেন, গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ। শেখ হাসিনা পতনের পর হাতে গোনা কয়েকজন ফিরে
নেমে আসলেও বেশিরভাগই এখনও নিখোঁজ। অ্যাবাভ 700-এর মধ্যে কিছু মানুষ ফেরত এসছে, কিছু মানুষকে হয়তো জেলখানায় দিয়েছিল কোর্টের থ্রুতে, আর অনেক বেশি নাম্বার অফ মানুষ যারা হচ্ছে এখনো পর্যন্ত ফেরত আসেনি। তো সেই ফেরত আসেনি তালিকাটা যে লিস্টেড আমরা বলছি না, তার বাইরে কিন্তু অনেক মানুষ আছে যেই কেসগুলো এখনো সামনেই আনেনি। শেখ হাসিনা থেকে শুরু করে গুমের জন্য দায়ী আইন প্রয়োগকারী সংস্থার জড়িত প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি চান স্বজনরা। ওয়ার্কার কেয়ারটেকার ওনারা ছিলেন, তো তাদের সামনে থেকেই র্যাব মেটাল রড দিয়ে মারে, কালো মুখোশ দিয়ে বাঁধে, তারপর হাত বেঁধে ভ্যানে তুলে নিয়ে যায়। এটা যে হাসিনা থেকে শুরু করে যেই হয় তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এমনকি আওয়ামী আমলের শেষ কোটা সংস্কার আন্দোলনেও সমন্বয়ক আরিফ সোহেল সহ কয়েকজনকে গুম করা হয় রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। বৃহস্পতিবার আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি স্বাগত জানায় নতুন দিনের সূচনা করা ছাত্র নেতৃত্ব। তবে এর পাশাপাশি গুম প্রতিরোধে আইন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তাদের। 15 জুলাই পরবর্তীতে 11,000 মানুষকে গ্রেফতার করা হয়, সবাইকে গুম করার পরবর্তীতে হচ্ছে কোনো না কোনো থানায় তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টকে যেখানে যেখানে আসলে লগুলোর মধ্যে রিফরমেশন আনতে হবে, আমাদের সংবিধানের মধ্যে রিফরমেশন আনতে হবে, এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলো আছে সেগুলোর মধ্যে একটা সিরিয়াস রিফরমেশন আনতে হবে। একই সঙ্গে গুম হওয়া মানুষদের খোঁজ বের করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সকলে মিলে এখন চেষ্টা করব দোষীদেরকে খুঁজে বের করতে, হারিয়ে যাওয়া এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করতে, হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করতে, আর এই দেশ থেকে গুম শব্দটা চিরদিনের মতো সরিয়ে দিতে। বিচার বহির্ভূত গুম খুনের বিচার দাবি করে এমন আয়োজন সত্যিকারের স্বাধীনতার প্রমাণ বলেও জানান আয়োজকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গুমের শিকার ভুক্তভোগীর পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা চালু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জাতিসংঘের কমিটি দিয়ে গত 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্তের আহ্বান জানান তিনি। নয়াপল্টনে আন্তর্জাতিক গুম দিবসে সংহতি সমাবেশে অংশ নিয়ে নেতারা গুমের মাস্টার মাইন্ডদের আইনের আওতায় আনার দাবি জানান। গত 15 বছরে বাতাসে শুধু প্রিয়জন হারানো মানুষের বোবা কান্না, শাসকদের রক্তচক্ষু আর বিচারহীনতার জাতাকলে পিষ্ট হয়েছে। গুমের শিকার ভুক্তভোগীদের শত পরিবার নিঃস্ব হয়েছেন। মা নামাজ পড়ে দোয়া করতে পারি না যে আমার পোলা বাঁচি আছে, আল্লাহ ভালো রাখুক, না মরে গেছে আল্লাহ জান্নাত ফিরদৌস দান করুন। 2013 সালের 4 ডিসেম্বর সাজিদুল ইসলাম সুমন সহ আমার খালাতো ভাই 6 জনকে আর আমাদের এলাকা থেকে 2 জনকে, মোট 8 জনকে সেই সন্ধ্যায় র্যাব তুলে নিয়ে যায়। মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সাল নাগাদ বাংলাদেশে গুমের শিকার হয়েছেন প্রায় 700 মানুষ। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংহতি সমাবেশ করে বিএনপি। দলটির শীর্ষ নেতারা প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। জাতিসংঘের বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে, তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুমের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা চালু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। শিশুটা হাত ধরে যখন দাঁড়ায়, যখন সঞ্জিদা পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে। গত 15 বছরে গুমের ঘটনায় মাস্টার মাইন্ড ও কুশীলব হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি ও সাবেক ডিজিএফআই প্রধান সহ জড়িত সবার সাজা নিশ্চিতের তাগিদ দেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন, এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগিতা করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর।
বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ ও সুপেয় পানির তীব্র সংকট। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে প্রভাবশালীরা খাল ভরাট করে বাঁধ দেয়ায় কিছু জায়গায় কাটছে না জলাবদ্ধতা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন নিজামুদ্দিন এবং শেখ নাহিদ। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর সীতা নামক একটি জায়গায় একটি বেড়িবাঁধের উপরে, এই বেড়িবাঁধের উপর থেকে যখন ছবি নেওয়া হয় তখন খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই বেড়িবাঁধের উত্তর পাশটা পুরোপুরিভাবে পানিতে নিমজ্জিত, কিন্তু দক্ষিণ পাশে এখনো চলছে ফসল ফলাদির কাজ। কেন, এ বিষয়টি জানতে চাইলে এখানকার মানুষ জানান উত্তর পাশের যে পানি রয়েছে তা মেঘনা নদীর দিকে যেতে পারছে না। পানিতে মাছ ফসল আদি সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। 30 বছরের ভিতরে এই পানি কোনো বছর কোনোদিন দেখিনি। আমাদের এলাকার যে চাষাবাদ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। তাদের কথা অনুযায়ী বেড়িবাঁধ ধরে সামনে এগোতে দেখা যায় আজাদনগর নামক জায়গায় খালের উপরে নির্মিত হয়েছে 30টিরও বেশি দোকানপাট। এখন খনন করতে পারতেছে না, আমাদের মানুষ খুব কষ্ট পাচ্ছে এখানে। আমরা ইন্ধন গেছি আর প্রভাবশালী লোকে অত সাঙ্গরের দপটাই মানে যত দুর্নীতি দেওয়ার হরো আমরা ইন্ধন প্রভাবশালী খাড়াই আমরা সামান্য জায়গা আমরা সরাইছি আর আমরা সরাইতে পারি না। স্থানীয় মানুষের অভিযোগ দুকানগুলো এবং পানি প্রবাহের পথ আটকে দেয়া প্রভাবশালীদের তৈরি বাঁধ একাধিকবার ভাঙার উদ্যোগ নিলেও তা ভাঙতে পারেনি প্রশাসন। কেন আমরা তো দুর্গতিতে আমরা আসি, আপনারা আসি দেখেন আমাদের বুলুয়া নদীটা বানটা ছিঁড়ে দেন তাড়াতাড়ি। যেভাবে হোক যদি বানগুলা কেটে দেয় এবং আশপাশের বনগুলো ভেঙে যদি নদী পরিষ্কার করে তাহলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি পানি নেমে যাবে এবং এই এলাকার মানুষ পানিতে মুক্তি পাবে। ভবিষ্যতে এ ধরনের বন্যায় ক্ষয়ক্ষতি এড়াতে এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যত দ্রুত কুমিল্লা বা ফেনী থেকে পানি লক্ষ্মীপুরের দিকে আসার পরে তা মেঘনা নদীতে চলে যেতে পারবে, তত দ্রুত পানি মুক্ত হবে লক্ষ্মীপুরবাসী। এমনকি নোয়াখালী বা লক্ষ্মীপুরের যত জেলা ইতিমধ্যে বন্যা দুর্গত হয়েছে সে সকল পানিও নেমে যাবে খুবই দ্রুত। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। টানা নবম দিনের মতো চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাপড়ের পরিবর্তে নগদ অর্থ ও চাল ডাল সহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। টানা 9 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ওমর ফারুক। কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশনা জানিয়ে দিচ্ছেন অন্য সবাইকে, আবার কখনো নিজেই টানছেন ত্রাণ সামগ্রী। পুরো দেশটাকে আমি আমার ফ্যামিলি মনে করে ফেলেছি, এই জন্য এটা আমার জন্য আমার ফ্যামিলির জন্য যা করা দরকার আমি তাই করতেছি। শুধু ওমর ফারুক নন, টিএসসিতে ত্রাণ কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন তাদের সবারই গল্প প্রায় একই রকম। তরুণদের পাশাপাশি মানবিক এই বিপর্যয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক জ্যেষ্ঠ নাগরিকও। আমি এই বিশাল মহৎ কাজে আমি যে অংশগ্রহণ করতে পারছি সেই জন্য আমি গর্বিত আর কি। ছেলেদের কাজকর্ম দেখে আমাদের মনে আশা জাগছে যারা একটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ তারা করতে পারবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় টিএসসি যেন হয়েছে ত্রাণের বন্দর, যেখানে ত্রাণ দিতে আসা নানা বয়সী মানুষের প্রচেষ্টাও হৃদয়ে ছুঁয়ে যায় বাকিদের। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সহায়তা দিতে আসা এই শিশু কিশোরদের গল্পটাও তেমনি। পরিশ্রমটা করছি এটা আসলে গায়ে লাগছে না, কারণ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা এর থেকে বেশি কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমি কাজ করছি। আমাদের অনেকে যারা টাকা জমায় তারা আমাদের টাকা জমানো টাকা থেকে আমরা কিছু দিয়েছি। সকলে যে একসাথে মিলে কাজ করতেছে এই দুর্যোগে আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠব এবং পরবর্তীতে যে কোনো দুর্যোগে বা যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সকল সমস্যার সমাধানের জন্য ছাত্র জনতা সবসময় একসাথে কাজ করে যাবে। ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্ব পালনরতরা বলছেন এখন আর কাপড়ের প্রয়োজন নেই। শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলু সহ রান্নার সামগ্রী নিয়ে আসার আহ্বান তাদের। যেহেতু পানি আস্তে আস্তে নেমে যাইতেছে সেহেতু ভারী খাদ্যটার একটা সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে। আর দ্বিতীয়ত যে পুনর্বাসনের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো রাখতেছে। প্রথমে আমরা পাঠাই হচ্ছে ডিসি অফিসে, ডিসি অফিস থেকে ইউনো এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন এবং রেস্কিউ টিম আছেন, ফায়ার সার্ভিস আছেন, নৌবাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, তারা সকলে মিলে কাজগুলো করতেছেন। বন্যার পরেও পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
বন্যার্তদের সহায়তায় আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে জমা হওয়া টাকার পরিমাণ ১০০ কোটি ছাড়িয়েছে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই কথা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। এ সময় তিনি আরও জানান, প্রায় ১৭ কোটি টাকার ত্রাণ সামগ্রী এরই মধ্যে কিনেছে আসুন্না ফাউন্ডেশন। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা ১০০ কোটি ছাড়িয়েছে। যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তারা নতুন করে দাঁড়াতে আরও সময় লাগবে। তারা যেন দাঁড়াতে পারে এবং ১৫ দিন ২০ দিন যাতে অ্যাটলিস্ট তারা আরও চলতে পারে, সেজন্য আমরা ১ লক্ষ পরিবারকে ২৫ কেজির করে চাউলের বস্তা দেব। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভেঙে দেয়া দ্বাদশ সংসদের বিদায়ী সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত ৫২টি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অবশ্য জুলাই মাসেই উত্তপ্ত পরিস্থিতি আঁচ করতে পেরে সাকিব আল হাসান, ফেরদৌস সহ ৭ সাবেক এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিয়েছেন। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কারশেডে সারিবদ্ধভাবে রাখা প্রতিটি গাড়ির শুল্ক সহ বাজার মূল্য অন্তত ১০ থেকে ১২ কোটি টাকা। কিন্তু শুল্কমুক্ত সুবিধা পেতেই এসব গাড়ি আমদানি করেছিলেন দ্বাদশ সংসদের সদস্যরা। অর্থাৎ শুল্ক না দিয়ে নামমাত্র মূল্যে আমদানি করে গাড়ির মালিক হওয়ার সুযোগ ছিল তাদের। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে সংসদ সদস্য পদ চলে যাওয়ায় এসব গাড়ি আর ছাড় করছে না কাস্টমস কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের পরিস্থিতি আজ করতে পেরে গত জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন সহ তৎকালীন ৭ সংসদ সদস্য চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন। এতে ৭৫ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি এবং মুজিবুর রহমান মঞ্জু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস নিতে পারেনি। এছাড়া অনুপম শাহজাহান জয় এবং এবিএম আনিসুজ্জামান নামে আরও ২ সাবেক এমপি গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই ৪টি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়। যেহেতু সংসদটা আমাদের ভেঙে গিয়েছে, এই বিষয়ে শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কিনা সে বিষয়ে সদয় দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র প্রেরণ করেছি চিটাগাং কাস্টম হাউস থেকে। সেই পত্রের আলোকে জবাব পাওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। শুল্কমুক্ত সুবিধায় আনা মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউর মতো মূল্যবান গাড়ি আপাতত বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। এক্ষেত্রে জটিলতা এড়াতে ৩০ দিন পেরিয়ে গেলে নিয়ম মেনে নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরে আমরা এটা ডেলিভারির কার্যক্রমটা প্রসেস করি, পোর্ট চার্জটা নেই এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর কেউ যদি ডেলিভারি নেওয়ার জন্য না আসে তাহলে আমরা ৩০ দিন পরে ইউজুয়ালি আমরা অকশন হ্যান্ডওভার করে দিই বাই পেপার। এর আগে পর্যটন সুবিধায় আনা ১০০ কোটি টাকা মূল্যের ১০৮টি গাড়ি বারবার নিলাম আহ্বান করেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। স্ক্র্যাপ হিসেবেও এখন এসব গাড়িকেও কিনছে না। তাই শুল্কমুক্ত অবস্থায় সংসদ সদস্যদের আনা গাড়ি নিলামে বিক্রির চেষ্টা না করে সরকারের জিম্মে নেওয়ার কথা বলছেন এই ব্যবসায়ী। অতি দ্রুত এটা সরকারি কোনো সংস্থাকে হ্যান্ডওভার করে ওদের টাকাগুলো ওদেরকে ফেরত দিয়ে গাড়িগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো অবস্থাতেই অকশনে যাতে গাড়িগুলো না যায়। এই গাড়ি অকশনে গেলে আলটিমেটলি এই গাড়ি কোনোদিন ছাড় পাবে না। কাস্টমসের জিম্মায় থাকা এসব গাড়ি স্বাভাবিক নিয়মে সর্বনিম্ন শুল্ক হার ৮ থেকে শুরু করে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত। অথচ এই টাকা পরিশোধ না করে গাড়ির মালিক হওয়ার সুবিধা পেয়ে আসছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা। আমদানি করা এই ধরনের গাড়ি নিয়ম বহির্ভূতভাবে অন্যজনের কাছে বিক্রির অভিযোগও অনেক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। ৮ কোটি টাকা মূল্যের গাড়ি মাত্র ৪ লাখ টাকা শুল্ক পরিশোধ করে ছাড় করে নিয়ে গেছেন একজন সংসদ সদস্য। সাম্প্রতিক সময়ের ঘটনা এটি। এ ধরনের অসংখ্য সংসদ সদস্য মহামূল্যবান গাড়ি এনে ফেলে রেখেছে চট্টগ্রাম বন্দরের কারশেডে, কিন্তু এখন তাদের এমপি পদ নেই। তবে এই গাড়ির ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। আমানতকারীদের পাওনা পরিশোধ করতে এসালম গ্রুপের সম্পদ বিক্রির পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে, এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থ লোপাটকারীরা তাদের সম্পদ মূল্য অতি মূল্যায়িত করে দেখায়, তাই সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না।
এসালম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। বক্তব্য পরিষ্কার, এসালম গ্রুপের সম্পদ উদ্ধার করে তা আমানতকারীদের পাওনা পরিশোধ করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইনগত প্রসেস ফলো করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এসালম গ্রুপের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে কি আমানতকারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে? এসালম গ্রুপের ওয়েবসাইটে আমদানি ও সরবরাহ, আবাসন ও বস্ত্র খাত, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্যের ব্যবসা সহ 13টি কোম্পানির মোট সম্পদ দেখানো হয়েছে 1,31,665 কোটি টাকার। ব্যাংকসহ আর্থিক খাত ধ্বংসের কারিগর হিসেবে আলোচিত এসালম গ্রুপের মোট ঋণের সঠিক হিসাব এখনো জানা সম্ভব না হলেও বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য বলছে তা 1.5 লাখ কোটি টাকার কম হবে না। এর মধ্যে 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকে 95,331 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পগোষ্ঠীটি যে সম্পদ মূল্য দেখিয়েছে তা প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো হয়ে থাকতে পারে। তাই এসালম গ্রুপের সম্পদ বিক্রি করে মোট ঋণ পরিশোধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যে পরিমাণে তাদের সম্পদের মূল্য দেখানো হয়েছে, তো সেই পরিমাণে হয়তো তাদের সম্পদের যে মূল্য, যেটা বাজার মূল্য, সেটা নাও হতে পারে। একই সঙ্গে বাণিজ্যের আড়ালে গ্রুপটি অর্থ পাচার করেছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন তারা। এখানে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠাতাই সবচেয়ে বড় বিষয়। গ্রাহক ও বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরাতে এসালম গ্রুপের দাপটে ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোকে শক্তিশালী করতে এরই মধ্যে পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে 1835 কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার। ভালো সরকার থাকলে পুরো প্রকল্পের ব্যয় আরও কমিয়ে আনা যেত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে সেতু পরিদর্শন শেষে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সাংবাদিকদের ব্রিফিং করে একথা বলেন তিনি। কোনো সিন্ডিকেট এখন থেকে আর পৃষ্ঠপোষকতা পাবে না। যারা নতুন ও তরুণ সৎভাবে ব্যবসা করতে চান তাদের উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এর আগে মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে মাওয়া প্রান্তে নেমে পদ্মা সেতুর টোল প্লাজার কার্যক্রম দেখেন এবং সেতু পরিদর্শন করেন উপদেষ্টা। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70,14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এইটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয় করতে পারতাম। এলজিআরডি উপদেষ্টার সঙ্গে কথা বলে দুর্গাপূজার আগে হরিজন সম্প্রদায়ের বাসস্থানের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকায় হরিজন সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় বসেন আসিফ মাহমুদ। এ সময় তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, কোনো পেশাই ছোট নয়, তারা আছেন বলেই সুন্দর একটা শহর পেয়েছে সবাই। এখন তাদের উন্নয়নে কাজ করতে হবে, কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আমরা মনে করি যে কোনো পেশাই আসলে ছোট না, তারা এই পেশার দায় এই পেশাটা বেছে নিয়েছেন বলেই আমরা একটি সুন্দর শহর, সুন্দর একটি দেশ পাচ্ছি। ওনাদের দাবি ছিল যে সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 5টা ভবনে, যে 6টা ভবন নির্মাণ করা হয়েছে সেখানে ওনাদের থাকার ব্যবস্থা করে দেয়া, সেটা সুষ্ঠু নিয়মতান্ত্রিকভাবে কিভাবে করা যায় সে বিষয়ে আমি স্থানীয় সরকার বিভাগের সাথে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা মহোদয় আছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন, তাদের সাথে কথা বলবো এবং দ্রুত ওনাদের এই দাবিগুলো যেন সবাইকে খুশি রেখে নিয়মতান্ত্রিকভাবে পূরণ করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। শেখ হাসিনা সরকার জামাতকে নিষিদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশে একথা বলেন তিনি। এছাড়া জনগণকে ঐক্যবদ্ধ থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামাতের আমির। ছাত্র জনতার অভূতপূর্ব
এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের একতরফা বাঁধ উচ্ছেদের দাবিতে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ছাত্র জনতার লং মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনায় এ ঘোষণা দেন সংগঠনটির অন্যতম মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। নিয়াজ শুভর রিপোর্ট। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের নির্মিত সব বাঁধ অবিলম্বে ভেঙে ফেলার দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ। ভারতের যখন তখন বাঁধ খুলে দেয়া ও বন্ধ করার মাধ্যমে কৃত্রিমভাবে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্য কমিয়ে ফেলার প্রতিবাদে আগামী শুক্রবার ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে সংগঠনটি। বাঁধ কেন ছেড়ে দেওয়া হয়েছে এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো যে এই নদীতে আমার মালিকানা আছে, আমার মালিকানা থাকা সত্ত্বেও আমাকে জিজ্ঞেস না করে, আমার অংশীদারিত্ব না নিয়ে তুমি বাঁধ বানাবার কে? আগামী শুক্রবার সকাল 9টায় 10টা ট্রাক আমরা নিয়েছি, আপনারা সাথে হাজারো গাড়ি নেবেন, ডুম্বুর বাঁধ পর্যন্ত লং মার্চ হবে। নানা স্লোগানে মুখর ছিল চারপাশ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে আগ্রাসন বিরোধী গান, কবিতা সহ সাংস্কৃতিক পরিবেশনায় নানা দাবি তুলে ধরে ইনকিলাব মঞ্চ। বলা হয়, ভারতের একতরফা বাঁধ নির্মাণে শুধু নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে না, বরং কৃষি, জীববৈচিত্র্য ও জীবনযাত্রার উপরও বিরূপ প্রভাব ফেলছে। নিজেদের ন্যায্য দাবির সঙ্গে সবাইকে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের নদীগুলোকে রক্ষার দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইনকিলাব মঞ্চ। বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের ভারতীয় আগ্রাসন বিরোধী চেতনাকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় চলতি বছর সাঁড়াশি অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 29,000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। অবৈধদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হয়েছেন 900-র বেশি নিয়োগকর্তা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মাঝে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের আরও একটি রিপোর্ট। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে সাঁড়াশি অভিযান। চলতি বছরের জানুয়ারি থেকে দেশটির বিভিন্ন রাজ্যে 11,903টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে 1 লাখের বেশি অভিবাসীকে তল্লাশি করে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশি সহ আটক করা হয় 29,030 জনকে। অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে স্থানীয় 900 জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়। দেশটিতে বৈধকরণ প্রকল্প আরটিকে 2.0 নামের প্রোগ্রামটি 30 জুন শেষ হলেও কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করলেও কপালে জুটেনি কাঙ্ক্ষিত ভিসা। এই অবস্থায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী। মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে। আমরা এই দেশের সরকার আমাদের সুযোগ দিছিল, আমরা কাগজপত্রের জন্য অ্যাপ্লিকেশন করছি, বাট আমাদের ভিসা দিচ্ছে না। আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। নিবন্ধন করছি, এখনো আমাদের কোনো ভিসা দিচ্ছে না। তা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিদের কাছে অনুরোধ যে এই ব্যাপারে এই দেশের সরকারের সাথে আবার একটা পদক্ষেপ নেয়। দেশটিতে বর্তমানে নির্মাণ, পরিষেবা এবং কৃষিখাত সহ বিভিন্ন খাতে প্রায় 24 লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরতে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের একটি প্রতিনিধি দল। এ সময় অপরাধমূলক কাজ পরিহার করে কর্মক্ষেত্রে দেশটির আইন মেনে চলার আহ্বান জানান হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত।
মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পর্যটক নির্ভর এ দেশটির রাজধানীতে হাজারো বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় দেশের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নেও বিশেষ অবদান রাখছেন। আর ভাগ্য উন্নয়নের এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে প্রবাসী মালিকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। তবে এর প্রতিকার চেয়ে হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাই কমিশনারের সঙ্গে মতবিনিময় দেশটির বিভিন্ন স্থান থেকে আসা কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা অংশ নেন। এ সময় চলমান সমস্যা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান প্রবাসীরা। প্রবাসী যারা এখনো আনডকুমেন্ট যে প্রবাসীগুলো আছে তাদেরকে দ্রুত বৈধ হওয়ার জন্য এবং যারা হুন্ডিতে অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদের এগুলো যেন না করে সে পরামর্শ দেওয়া হয়েছে। আজকে মুসলিমেও বাংলাদেশি যারা সচেতন আছেন তাদের সাথে কথা হয়েছে, সবাই একমত হয়েছেন যে আমরা বাংলাদেশের স্বার্থে এই আজ কাজ করব এবং মালদ্বীপের স্বার্থেও কাজ করব, অবৈধদের বৈধ করানোর চেষ্টা করব। প্রবাসীদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন অপরাধমূলক কাজ পরিহার করে কর্মক্ষেত্রে মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। এই দেশের আইন পরিপন্থী যে কোনো কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব এবং আমাদের ভাবমূর্তি, নিজেদের এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কর্মকাণ্ডে যাতে নিজেরাও আমরা না জড়াই এবং অন্য কেউ যেন জড়াতে না পারে, এই জন্য সর্বাত্মক সবাই একসাথে টিম হয়ে আমরা কাজ করব। অতি দ্রুত এই সংকট নিরসন না হলে নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে পারে অসংখ্য বাংলাদেশি, যার প্রভাব রেমিটেন্সেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিরোধী দল থেকে মন্ত্রিসভায় সদস্য করা হবে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। চূড়ান্ত মনোনয়ন পেয়ে রানিং মেট টিম ওয়ালসকে নিয়ে প্রথমবারের মতো সিএনএনের সাক্ষাৎকারে একথা বলেন কামালা। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে আছেন কামালা। রয়টার্সের নতুন জরিপে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে আছেন হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে দেয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। নির্বাচিত হলে বিরোধী দল থেকে তার মন্ত্রিসভায় সদস্য নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। বৃহস্পতিবার রয়টার্স পরিচালিত সবশেষ জরিপে দেখা গেছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 45% আর ট্রাম্পের 41%। নারী ও হিস্পানিক ভোটারদের কাছেও 13 পয়েন্টে এগিয়ে তিনি। নতুন জরিপে দেখা গেছে নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 49% আর ট্রাম্পের জনপ্রিয়তা 36%। এর আগে গত জুলাইয়ে একই সংস্থার জরিপে কামালা 9 পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন। গত এক মাসে তিনি 4% ব্যবধান বাড়িয়েছেন। তবে শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের জনমতে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কামালার চেয়ে 2 পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। সিএনএনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, হ্যারিস একা না গিয়ে তার রানিং মেটকে সঙ্গে নিয়েছেন এবং সাংবাদিক অনেক নমনীয় প্রশ্ন করেছেন। এদিন ট্রাম্প মিশিগানে তার নির্বাচনী প্রচারণা চালান। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাস্তবতা মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরে সিংহেকে বিদায় করে দেওয়া উচিত নয় বলে মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনাজুল আবেদিন নান্নু। তার মতে এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের মানসিকতায়। সাবেক অধিনায়কদের নির্বাচন করার বিষয়সহ বিসিবির গঠনতন্ত্রেরও সংশোধন চান নান্নু। চান্ডিকা হাথুরু সিংহে থাকছেন নাকি থাকছেন না, আর না থাকলে তার বিকল্প কে? চ্যাম্পিয়ন্স ট্রফির মাস 5 আগে হেড কোচকে গুড বাই বলে দেওয়াটা কতটা যৌক্তিক? পাকিস্তান সিরিজ আর বোর্ড সভা ছাপিয়ে এই আলোচনাই এখন দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের গুড বুকে নেই হাথুরু। তাকে বিদায় বলে দেওয়ার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছে বোর্ড। সেটা হতে পারে পাকিস্তান সিরিজ শেষেই। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপের 7 মাস আগে কোচ পরিবর্তনের সুফল নয়, উল্টো নেতিবাচক প্রভাব পড়েছিল টাইগারদের পারফরমেন্সে। নতুন কোচ মানে যেন নতুন স্ট্র্যাটেজি। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে হাথুরুকে ছাঁটাই করে দেওয়াটা কতটা যৌক্তিক? শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই
জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোর্সে যদি সরে যায় ইটস ভেরি ডিফিকাল্ট। 2025 সালের জুলাই পর্যন্ত চুক্তি আছে মিরপুরের কিউরেটর কামিনীর। নানা সমালোচনা সত্ত্বেও বাস্তবতা মানছেন সাবেক এই প্রধান নির্বাচক। বিসিবি সভাপতির মতো অন্তত উইকেট বানানোর ক্ষেত্রে নান্নুও কোনো দোষ দেখেন না এই লঙ্কানের। কিছু কিছু জায়গায় কিন্তু আপনারা দেখেন ওডিআই বলেন, টেস্ট বলেন, এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। তো সুতরাং এই জায়গায় কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। পুরা একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। গুঞ্জন আছে এবার নতুন পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দেখা যেতে পারে নান্নুকে। আপাতত যা গুঞ্জনে সীমাবদ্ধ রাখছেন তিনি। তবে সংশোধন চান সাবেক অধিনায়ক কোটায় বিসিবিতে নির্বাচন করতে না পারার গঠনতন্ত্র। আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছি, কারণ এটা হবে না কেন? ফর্মার ক্যাপ্টেনদের তো অবশ্যই দায়িত্ব আছে, এটা তো দেওয়ার অনেক কিছু আছে। সুতরাং এই জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্র পরিবর্তন হওয়া উচিত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুম হওয়া স্বজনের অপেক্ষায় শত শত পরিবার, নিখোঁজদের সন্ধান চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। জাতিসংঘ কমিটি দিয়েই গুম খুনের তদন্ত করে বিচার দাবি বিএনপির। এবং ঋণ পরিশোধে শুধু এস আলমের সম্পদ বিক্রি নয়, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে মত অর্থনীতিবিদের। অর্থ লোপাটকারীরা মূল্য বেশি দেখানোই পাওনা শোধ নিয়ে শঙ্কা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।